শেষ, জগতের তা রইয়া গেল সে রেশ। প্রিয় দর্শক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে এনটিভির বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষণ কবির। তিনি দেশের 3বারের প্রধানমন্ত্রী ছিলেন না কেবল, ছিলেন ক্রীড়াঙ্গনের অভিভাবকও। তার 3বারের প্রধানমন্ত্রীত্বের মেয়াদেই কেবল নয়, 4 দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ক্যারিয়ারে দেশের ক্রীড়া নিয়েছিল তার প্রত্যক্ষ ভূমিকা। ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়া এই অনুষ্ঠানে স্টুডিওতে আজকে তাই স্বাগত জানাচ্ছি বিসিবির সাবেক সহসভাপতি মাহবুব আনামকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক রফিকুল ইসলাম বাবু আর রুম্মান ওয়ারি বিন সাব্বির, যাকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কারণ নেই, তারপরও বলতে হয় মোহাম্মদ সাব্বির ভাই। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের স্টুডিওতে। যদিও এটা আমরা খুব বেগম খালেদা জিয়াকে সবসময় দেখে এসেছি একজন প্রশাসক হিসেবে, দেশের নেত্রী হিসেবে, একটি রাজনৈতিক দলের সবচেয়ে প্রধান ভূমিকায়, কিন্তু ক্রীড়াঙ্গনে তার যে ভূমিকা নেপথ্য থেকে অনেকের মতো তিনি প্রকট আকারে সামনে এসে নিজেকে জাহির করেননি। আপনি তো অনেক কিছু দেখেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শুরুর পরে যে একটা আস্তে ধীরে চলার পর আইসিসির বৈশ্বিক আসরে পা রাখা, এটা তো আপনি একদম প্রত্যক্ষভাবে দেখেছেন, একটু যদি আলোকপাত করেন। আমি ওনার সাথে প্রথম আমরা এই ইন্টারাকশনটা হয় যে 2004-এর যখন অনূর্ধ্ব-19 বিশ্বকাপটি বাংলাদেশ আমরা কিছুটা জোর করেই নেই, কারণ তখনকার দিনে খুব একটা প্রসেস ছিল না। আমরা ভাবলাম যে একটা কিছু করলে হয়তো আমরা আগাতে পারবো, কিন্তু তখন যদি আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের মাঠ ছিল মাত্র 3টি। ন্যাশনাল স্টেডিয়ামটা ছিল, ফতুল্লা কিছু খেলা হতো, আর ওখানে এম.এ. আজিজ। তো সেই সময় সরকারি সহযোগিতা এবং ওনার প্রত্যক্ষ সহযোগিতা না পেলে হয়তো আমরা এই অনুষ্ঠানটা করতেই পারতাম না। এবং ওই সময় উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা বেশ কিছু মিটিং করেছিলাম। সেই মিটিংয়ের পরে দিক নির্দেশনা দিয়ে এই যে ডিভিশনাল স্টেডিয়ামগুলো আজকে আমরা ক্রিকেটের যে বলছি আমাদের টেস্ট ভেন্যু বলি বা আমাদের ফার্স্ট ক্লাস ভেন্যু বলি, আপনার রাজশাহী, খুলনা, এম.এ. আজিজ সহ বগুড়া স্টেডিয়ামটা তখন অবস্থানই ছিল না। 9 মাসের মধ্যে ওই স্টেডিয়ামটা উনি প্রত্যক্ষভাবে এটাকে প্রয়াত আরাফাত রহমান কোকো আমরা শুনেছি উনি বসে বসে কাজে তদারকি ওটা করেছেন। তা নয়, তার সাথে সাথে প্রতিটি যেই স্টেডিয়ামগুলোতে আমরা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলেছি সেই স্টেডিয়ামগুলোতে একটা ইনডোর ফ্যাসিলিটি করে দিয়েছে এবং সেটার জন্য আলাদা বরাদ্দ করে দেওয়ার জন্য উনি বলেছিলেন এবং আমাদেরকে ক্রিকেট বোর্ড থেকে আমরা ফাইন্যান্স মিনিস্ট্রিতে গিয়ে আমাদেরকে বুঝাতে বলেছিলেন কেন লাগবে। এবং আজ অবধি ওই ইনডোরের পরে আপনার সিলেটে একটা ইনডোর হয়েছে, আর কোনো নতুন ইনডোর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আর হয়নি। তো আমি মনে করি যে ওই 2004-এর যে বিশ্বকাপটা অনূর্ধ্ব-19 বিশ্বকাপটা করা, এটা আমাদের জন্য একটা বড় ছিল, কারণ এই ধরনের একটা 16টা টিমের খেলা। তারপরে যেটা আরও বলতে হয় যে আমরা 16টা টিমের খেলার 11টা টিমের একদিন প্র্যাকটিস ম্যাচ ছিল, যেখানে তখনকার দিনের বিরোধী দল সারা বাংলাদেশে হরতাল ডেকেছিলেন। তার মধ্যেও আমরা সুষ্ঠুভাবে ওই অনুষ্ঠানগুলো করতে পেরেছি। 11টা ম্যাচ একই দিনে 11টা ভেন্যুতে সারা বাংলাদেশকে জুড়ে, এটা যশোর, খুলনা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী, ঢাকা, হ্যাঁ কুমিল্লা, সবগুলোকে নিয়ে আমরা করেছিলাম। তো সেইখানে সারা দেশব্যাপী এরকম একটা করার সময় সার্বিক রাষ্ট্রের দায়িত্বে ছিলেন উনি এবং উনি আমাদেরকে সর্বোত্তক সহযোগিতা দিয়েছেন। আমি মনে করি এটা আমার প্রথম যুগে আমি যা দেখেছি ক্রিকেটের উন্নয়নে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। এহসান মানি এসেছিল তখন, উনি এহসান মানির সাথে দেখা করেছেন এবং ঠিক ওই সময় এহসান মানি আমাদের মিরপুরের ইনডোরটার ওপেনিং করে যান এবং উনি তখন এহসান মানিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার একটা আশ্বাস দিয়ে রেখেছিলেন। বাবু ভাই, আমরা জানি বাংলাদেশের অনেক কনটেক্সটেই বেগম খালেদা জিয়ার নাম অনেক গভীর শ্রদ্ধার সঙ্গে সবাই স্মরণ করবেন, কিন্তু আপনি যেহেতু খুব কাছাকাছি পারিবারিকভাবে আপনি কোকো ভাইয়ের খুব কাছে ঘনিষ্ঠও ছিলেন, আপনি তো ম্যাডামকে খুব কাছ থেকে দেখেছেন। স্পোর্টস নিয়ে ওনার আসলে এক্সপিরিয়েন্সটা আপনি যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে। ধন্যবাদ। সারা বাংলাদেশ আজকে শোকে মুহ্যমান। তো আমরা শুরু করছি গণতন্ত্রের মা, সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসীন নেত্রী। উনি শুধু দেশ গড়ার ক্ষেত্রেই সচেতন ছিলেন না, দেশকে স্বাবলম্বী করার ক্ষেত্রে, নারী শিক্ষার ক্ষেত্রে, দেশকে কিভাবে অভাবমুক্ত করা যায় এবং দেশকে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেটার ধারাবাহিকতায় আমাদের ক্রীড়াঙ্গনেরও কিন্তু উনি অভিভাবক ছিলেন। এই যে মাহবাই বলল 2004 নয়, তার আগে থেকেই উনি ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি খবর কিন্তু উনি রাখতেন
এবং কাকে দিয়ে দেশের ক্রীড়াঙ্গন আরও বেগবান হবে, আরও এগিয়ে যাবে, সেটার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল, অগ্রণী ভূমিকা ছিল। যেমন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কে হবে, ফুটবল ফেডারেশনে কে আসবে, এগুলি কিন্তু একসময় নির্বাহী আদেশ হইতো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। তো উনি কিন্তু ওগুলি অনেক বিচার বিশ্লেষণ করে যে কাকে দিয়ে এগিয়ে যে আমাদের দেশ আরও এগিয়ে যাবে, সেটার ক্ষেত্রে উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাছাড়া একটি কথা আমি না বললেই নয়, আমি অনেকবার ওনার সাথে দেখা হয়েছে এই ক্রীড়াঙ্গন নিয়ে, ক্রীড়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা নিয়ে উনি প্রত্যেকটা সমস্যাই কিন্তু সমাধান করে দিয়েছেন। একটি বিষয় দেখেন, 2005 সালে আমাদের বোর্ডে নির্বাচনের পরে, তখন কিন্তু আরাফাত রহমান কোকো বোর্ডে ছিলেন না, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে একটি চিঠি আসে, সেটা হলো যে তোমাদের নারী টিম, মহিলা টিম আমাদের দেশে পাঠাও, তারা একটা আমন্ত্রণ জানায়। তো সেটা নিয়ে কিন্তু বোর্ড প্রেসিডেন্ট আলী আসগর লবি সাহেব তখন বসে আমাদের সাথে, সভাপতি মাহবুব ভাই, আমি আলী আসগর লবি, তিনজনেই বসেছিলাম এবং এই দায়িত্বটা আমাকে দিয়েছিল। তো আমরা তখনও, উনি বোর্ডে না থাকলেও যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু মরহুম আরাফাত রহমান কোকোকেই আমরা জানাতাম। উনি কিন্তু আধুনিক ক্রিকেটের রূপকারক। অফকোর্স। তো উনাকে জানানোর পরে উনি বললো যে আমার একটু আম্মার সাথে একটু কথা বলতে হবে। তো উনি বলে, তখন জানানোর পরে উনি বললো যে এটা তো অনেক ভালো খবর, আমাদের মেয়েরা ক্রিকেট খেলবে, এটা তো অনেক বাংলাদেশের জন্য অনেক ভালো খবর। এবং তারপরে কিন্তু মেয়েরা কিন্তু তখন থেকে ক্রিকেট খেলে। তো 5 সালের শেষের দিকে শুরু করেছে এবং 7 সালে তারা এসিসি টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা কিন্তু একটি ওনার কথা না বললেই নয়। তাছাড়া বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যত সমস্যা হয়েছে, আমরা কিন্তু ওনার কাছে গিয়েছি। বাংলাদেশের জয়, আমরা 2004 সালে মানে ইন্ডিয়াকে ঢাকা স্টেডিয়ামে পরাজিত করেছিলাম, তখন আমরা গিয়েছি, উনি অনেক খুশি হয়েছিলেন। এবং ক্রীড়াঙ্গনকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, বাংলাদেশ ক্রিকেটকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটার ক্ষেত্রে কিন্তু উনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকে আমাদের দেশনেত্রী নেই, হয়তো ওনার যে কাজগুলি আছে, যে স্বপ্নগুলি ছিল, সেগুলি আমরা ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই অবশ্যই সেটা বাস্তবায়ন করার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমি এই যে ছবিটা দেখছেন, এই ছবিটার দিকে তাকাতে পারছি না। ওনারা আমাদের ক্রীড়াঙ্গনের প্রত্যেককেই কিন্তু উনি মানে ছেলের মতো মনে করতো, যে এদের দ্বারা আমাদের দেশ এগিয়ে যাবে। আরও যারা নেতৃত্বে আছে, যারা খেলছে, প্রত্যেককেই কিন্তু উনি অত্যন্ত মানে আদর করতেন এবং ভালোবাসতেন এবং বলতেন যে তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। এবং উনি একটি কথা বিশ্বাস করতেন যে ক্রীড়াঙ্গনে মানে খেলাধুলার মাধ্যমে, পড়ালেখা এবং খেলাধুলার মাধ্যমে আমাদের দেশের ছেলেরা আরও বলিষ্ঠ হবে, তারা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আরও এগিয়ে আসবে। এটা ওনার একটি মানে ধারণা ছিল এবং সেটা বাস্তবে রূপ লাভ করার জন্য উনি বারবার আমাদের তাগিদ দিয়েছেন। এবং ইনশাল্লাহ আমরা যদি সুযোগ পাই, আমাদের এই যে যুবক সমাজ গত 17 বছর অনেক মিথ্যাচার শুনেছে যে জিয়া পরিবারের ক্রীড়াঙ্গনে কী অবদান, সেটা কিন্তু তারা ভুলেই গিয়েছিল। আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা তাদের এই জিয়া পরিবারের হাত ধরেই কিন্তু এসছে। এটা যদি আপনি অতীত ঘাটেন, দেখবেন 1976 সালের পরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যে সমস্ত খেলাগুলি বন্ধ হয়ে গেছিলো, সেগুলি চালু করা, যেগুলি একেবারে মানে শেষ হয়ে গেছিলো, সেগুলিকে আবার উঠিয়ে আনা, এগুলির ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান আমাদের এখন আমাদের স্বপ্নের পুরুষ, উনি বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ। এবং মরহুম আরাফাত রহমান কোকো, তাদের ভূমিকা অনস্বীকার্য। তারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য ক্রীড়াঙ্গনের মাধ্যমে অনেক কাজ করে গেছে, যেটা হয়তো আমরা আজকে সারাদিন বললেও কিন্তু শেষ হবে না। আমরা একটা স্টার্টার পেলাম, মানে সাবির ভাই আপনি তো ফুটবলার, ওনারা দুজনে ক্রিকেটের অর্গানাইজার, একজন সাবেক ক্রিকেটারও বটে মাহবুব ভাই, আর উনিও ক্রিকেট খেলেছেন, উনিও ক্রিকেট অর্গানাইজিং ক্যাপাসিটির সঙ্গে জড়িত। কিন্তু ফুটবলটা আপনি যতটা খেলেছেন মোহামেডান এবং জাতীয় দলের হয়ে, বা বেগম খালেদা জিয়ার ক্রীড়াঙ্গনে যে প্রভাবটা ছিল বা তার প্রতি যে অনুরক্ততা আপনাদের, এটার কারণটা কি? ধন্যবাদ। দেশনেত্রী খালেদা জিয়া আমাদের দেশের মা বলতে পারেন। তা আমি বলতে পারি যে উনি মাটি ও মানুষ। তার বলতে হবে যে শহীদ জিয়া রহমান প্রেসিডেন্ট সাহেব যখন ইন্তেকাল করেন, উনি অল্প বয়সেই উনি তার স্বামী হারিয়েছে এবং 4 দশক তার রাজনীতি জীবন, এবং সে তার পরিবারকে ঠিকমতো সে দেখতে পারেনি। তারপরও তার যে দেশের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা, আমাদের স্পোর্টসের প্রতি এত বড় সাম্রাজ্য দেখার পরে যে স্পোর্টস আমাদের একটা বড় অধ্যায় বাংলাদেশের জন্য। তারপরে সে বিভিন্ন সময় মানে আপনার সে পিছনে থেকে বিভিন্ন সময় ইম্পর্টেন্ট লোকদের দিয়ে কাজ করিয়েছে এবং মাঝে মধ্যে প্রকাশ্য হয়েছে। তার একটা জিনিস ছিল যে সে মানে নিজেকে প্রকাশ করতে চায় না, হ্যাঁ, স্পোর্টসে। তো এরকমভাবে এত স্পোর্টস এত পপুলার একটা জিনিস, সে পিছনে সে কাজ করেছে এবং আমাদের ফুটবলের জন্য সে বিভিন্ন সময় বিভিন্ন কাজ। সে কিন্তু মোহামেডান ক্লাবের সাংঘাতিক ভক্ত ছিল এবং যখন 91-এ উনি
উনি ক্ষমতায় এসলেন তখন কিন্তু আমাদের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট ফালু ভাই কিন্তু মোহনা ক্লাব প্রেসিডেন্ট হয় এবং উনার হাত ধরে এবং বিভিন্ন সময় ফালু ভাই কিন্তু স্পোর্টসের ব্যাপারে আমাদের ম্যাডাম খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের সাজেশন দিয়েছে। আমাদের মোহনা ক্লাব যখনই চ্যাম্পিয়ন হতো তার অফিসে যে আমরা ছবি তুলতাম, তার সাথে কথা বলতাম, সে আমাদেরকে ইন্সপায়ার করতো যে তোমরা আরও ভালো করো এবং দেশের খেলার ইন্টারন্যাশনাল ম্যাচ যেগুলি হতো সেগুলিতে বিভিন্ন সময় উনি আমন্ত্রিত ছিলেন। উনি আমাদের রেজাল্টে উনি সন্তুষ্ট ছিলেন এবং উনি কিন্তু আমাদেরকে অনেক উৎসাহ জুগিয়েছেন। তো আমরা যখন আপনার প্রথম জাতীয় ক্রিয়া উন্নয়ন পরিষদ একটা দল আমরা গঠন করেছি, সেইটা উনি কিন্তু আমাদেরকে ওনার কাছ থেকে আমরা ফালু ভাইকে আমরা প্রেসিডেন্ট করেছি, রাইট। আমরা মানে মনোনীত করেছিলাম, কিন্তু উনি বলবে যে না আমি প্রেসিডেন্ট হব না, যদি ম্যাডাম না বলে আমি প্রেসিডেন্ট হতে পারবো না। তখন আমরা বাবু ভাই মিলে আমরা সবাই ম্যাডামের কাছে অফিসে যেয়ে তাকে রিকোয়েস্ট করে বললে যে ফালু কি রাজি আছে কিনা, বলছে হ্যাঁ ফালু ভাই রাজি, যদি আপনি চান তাহলে ফালু ভাই রাজি থাকবে। তো এইভাবে আমরা ম্যাডামের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা পেয়েছি, বিশেষ করে সেই মোহনা ক্লাব ফ্যান। এবং 93-তে আমার ক্যাপ্টেনশিপে আমরা যখন চ্যাম্পিয়ন হই তখন জনাব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান কিন্তু আমাদের র্যালিতে, আমাদের মোহনা ক্লাব র্যালিতে কিন্তু ছিলেন। তো এই যে স্পোর্টসের প্রতি তাদের ভালোবাসা, বিশেষ করে কোকোর কথা বলতেই হয়, উনি ক্রিকেটের জন্য যে অবদান রেখে গেছে এই অবদান ভুলার মতো না। এটা তো বাবু ভাই মানে আমি ওনার সাথে অনেক ক্লোজলি কাজ করেছি এবং ওর যে ধারণাটা ছিল যে স্পোর্টসকে পলিটিক্সের বাইরে রাখবে, এটা কিন্তু একদম সত্যিকার অর্থেই সে রেখেছিল, কোনোদিন এটাকে পলিটিসাইজ করতে দেননি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে যতটুকু সহযোগিতা দরকার করেছেন। আমার এখনও মনে আছে সে একদিন আমাকে বললো যে আম্মা কথা বলতে চাই, আমরা 2004-এর বিশ্বকাপের ওপেনিং সেরিমনিটা কীভাবে করবো। তো ওই একমাত্র সময় আমি ওনার বাসায় গিয়েছিলাম, ওই নিয়ে আলাপ আলোচনা হয়েছিল এবং উনি তখন আর্মি চিফকে ডেকে বললেন যে এটা তোমাদেরকে করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে 46 ব্রিগেড আমাদের 2004-এ আপনি জানেন একটা উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এবং ওইখানে বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন এবং ওই উদ্বোধন করেছিলেন। তো এইভাবে উনি যে আমি যেটা বললাম 2004-এ আমি যেহেতু সম্পৃক্ত হই এবং খোখোর সাথে যেহেতু ক্রিকেট বোর্ডে 2001 থেকেই আমরা অনেক ক্লোজলি ছিলাম এবং ক্রিকেটের উন্নয়নে অবশ্য খোখোর অবদানটা আমার মনে হয় না কোনোভাবেই এটা মানে কারো পক্ষে আসলে ভোলাও সম্ভব না। কারণ আজকে আমরা যেই হাই পারফরমেন্স সেন্টার দেখি, আমরা যেই 5 পাণ্ডবের কথা বলি, তাদের সকলেরই উদ্ভব এবং তাদের উত্থান ও খোখো যখন ডেভেলপমেন্ট চালাতেন সেই সময় এটা হয়েছিল। তো যার যেটা ডিউ ক্রেডিট সেটা তাকে দেওয়া অবশ্যই প্রয়োজন এবং উনি সবসময় স্পোর্টসকে সব কিছুর ঊর্ধ্বে রেখে কাজ করেছেন। আমি বিরতিতে যাওয়ার আগে ছোট করে জানতে চাই, আমি অবশ্যই এটা আপনার বিরতিতে যাওয়ার পরে আবার উত্তরটা নেব। 2004 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন হচ্ছে ইংল্যান্ডে, তখনও একবার ওই যে আইসিসি বাংলাদেশ ভালো খেলছে না বলে একবার স্টেটাস কেড়ে নেবে এবং এই সময় হচ্ছিল আমাদের নির্বাহী প্রধান হিসেবে সরকারের যে কন্ট্রিবিউশনটা, এটাকে আপনি কীভাবে মেজার করেন? আপনারা তো একটা আলী আসগর লবির নেতৃত্বে তখন এই ধাক্কাটা সামনে নিয়েছিলেন। জি, মানে এটা তো একটা 2003-এর বিশ্বকাপে অবশ্যই আমাদের দল ভালো খেলেনি, তারপরে এটা একটা বড় অবস্থান নিয়েছিল। সেখানে আমি যেটা আপনাকে বললাম, যখন এহসান মানি এখানে এসেছিলেন তখন এহসান মানি মানে খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন এবং উনি সর্বাত্মক সহযোগিতা এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আইসিসিতে গিয়ে একটা প্রেজেন্টেশন দিই এবং আমরা প্রমাণ করতে সক্ষম হই যে আমরা সরকারি সহায়তা এবং আমাদের যেই অবকাঠামো তৈরি হচ্ছে সেই অবকাঠামো দিয়ে আমরা ক্রিকেটকে সামনের দিকে নিতে পারবো এবং ওই অবস্থায় আমরা আসলে ওই জাস্ট 7 বছর পরে বিশ্বকাপটা আয়োজন করি, এটা অনেকেই জানেন না যে রাস্তাটা তৈরি হয়েছিল ওই সময়। ক্রীড়াঙ্গনে বেগম জিয়া যেমন ছিলেন তার একটা পাথ হয়ে আমরা দেখতে পাচ্ছিলাম। আপনি বলছিলেন যে 2004 সালে ওই প্লেসটা সিমেন্ট করা হয় যে পরবর্তী ওয়ার্ল্ড কাপ 2011 সালে যেটা হবে। মাঝখানে অবশ্যই 2007 একটা ওয়ার্ল্ড কাপ গেছে, সেটা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, কিন্তু ওই যে লেইড দ্য ফাউন্ডেশন বলে একটা কথা আছে, এটার একটু গল্পটা যদি। এটা হচ্ছে কি, আগে ওয়ার্ল্ড কাপগুলো আইসিসি যে কোনো দেশের সাথে একটা ইন্ডিভিজুয়াল আলোচনা করে দিয়ে দেওয়া হতো। 2006-এ এসে তারা ডিসাইড করলো যে 2011 8টা বছর 2011 এবং 15 এই ওয়ার্ল্ড কাপগুলো টেন্ডার বিডিং করবে এবং বাংলাদেশ তখন মাত্র হাঁটিহাঁটি করছে ক্রিকেটে, আমাদের ওরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না। তাও যেটা হলো যে আমরা 4 দেশ মিলে এটা করার জন্য একটা প্রস্তুতি হয়েছিল, কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তারা এগিয়ে ছিল
তারা সরকারিভাবে অনেক সহযোগিতা পাচ্ছিল। সে অবস্থায় আমরা যখন আমাদের অন্য দেশগুলোর সাথে বসি তখন আমরা উপলব্ধি করলাম যে এটা খুবই প্রয়োজন। সেক্ষেত্রে সবচেয়ে প্রথম এগিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া। উনি প্রথম সরকার প্রধান হিসাবে এহসান মানিকে একটা পত্র দেন যে আমরা এই তৎকালীন আইসিসি সভাপতি আইসিসি সভাপতিকে যে আমরা এই 4টা দেশ মিলে এই অনুষ্ঠানটা করতে চাই এবং আমি সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা দেব। এবং যেহেতু ওনার সাথে আগের ইন্টারাকশন হয়েছিল, উনি টুক দ্যাট, মানে উনি এই লিবার্টিটা নিয়ে বাংলাদেশের পক্ষ হয়ে এবং বাকি চার দেশের পক্ষ হয়ে উনি চিঠি দিয়েছিলেন। পরবর্তীতে আমরা অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধান থেকেও চিঠি নিয়ে পরে আমরা সফলকাম হই। সেই সরকারি যেই চিঠিটা আমি মনে করি এই 2011 বিশ্বকাপ বাংলাদেশে আসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। আমি বলবো বড় না, প্রধান ভূমিকা রেখেছে। এই যে এইভাবে যে মানে আপনার একজন রাষ্ট্রনায়কের এইসব জায়গাতে এঙ্গেজ হওয়া কিন্তু অনেকেই জানেন না। কিন্তু মানে আজ আমরা যখন এই কথাটা বলছি প্রায় 21 বছর পরে এই স্মৃতিচারণটা হচ্ছে এখানে, যে উনি কি করেছেন বা কি ক্রীড়াঙ্গনে তার ভূমিকাটা নেপথ্যে থেকে প্রত্যক্ষভাবে কতটা, এটা আসলে বড় ভূমিকাটা আমরা বুঝতে পারি। আপনি তো দেখেছেন যে বাংলাদেশের ক্রিকেটে অনেক নির্বাচনও হয়েছে যেখানে আসলে আমরা বলি যে সাম্প্রতিক অতীতগুলোতে যেভাবে নির্বাচনে সরকারি হস্তক্ষেপেরও আমরা অনেক, ইভেন লেটেস্ট যেটা সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। আপনি একটু যদি বলেন ওই সময়ে ম্যাডামের নেতৃত্বাধীন বোর্ড, যেটা আমরা লাস্ট ওনার নেতৃত্বাধীন বোর্ড না বলি, সরকারের আমলের যে বোর্ডটা, যেটা আরাফাত রহমান কোকোকে ছাড়াই নির্বাচন হয়েছিল, সেটা কেমন, মানে কিভাবে? ধন্যবাদ। এটা স্মরণ করার মতো একটি ঘটনা। সেটা হলো আমরা যখন 2005-এ নির্বাচন করি ক্রিকেট বোর্ডের, আগের নির্বাচনও দেখেছি আমরা, এবং আপনারা পরের নির্বাচন গত 15 বছর দেখেছেন, বা বর্তমানে 5ই আগস্টের পরে গত 6 অক্টোবর যে নির্বাচন সেটাও দেখেছেন। তো এই নির্বাচন করার আগে ডেফিনেটলি সরকার প্রধান হিসাবে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার কাছে অবগত করা হয়, এবং ওনার একটি কথাই ছিল যে এই নির্বাচন যাতে একেবারে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল একটি ইলেকশন হয়, গ্রহণযোগ্য ইলেকশন হয়, অর্থাৎ কাউন্সিলররা যাকে পছন্দ তাকে যাতে নির্বাচন করে তাদের যোগ্য প্রার্থীকে। এবং আমরা গর্ব করে বলতে পারি 2005 সালে যে নির্বাচনটা হয়েছে সেটা আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেখানে তৎকালীন বিরোধী দলীয় এক নেতা, বড় নেতা, এখন বর্তমানে জেলে আছেন, উনি নির্বাচিত হয়েছিলেন, একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। যদি সরকারি কোনো হস্তক্ষেপ থাকতো কখনো এটা সম্ভব হতো না। উনি চেয়েছিলেন একটি সুন্দর নির্বাচন, যাতে যোগ্য প্রার্থীরা এসে কাজ করতে পারে, তারা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সেটার জন্য উনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এর পরবর্তীতে আপনারা যে নির্বাচনগুলি দেখেন গত 15 বছর আমরা, মানে 5ই আগস্টের আগে যে নির্বাচনগুলি হয়েছে সেটা কিন্তু আমরা একটাও উল্লেখ করতে পারবো না যে এই নির্বাচনটা সঠিকভাবে হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম এখন পরিবর্তিত সময়ে আমাদের যে নির্বাচনটা হবে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা এক্সাম্পল হিসাবে বাংলাদেশে থাকবে। কিন্তু আনফর্চুনেটলি যে নির্বাচনটা হয়েছে গত 15 বছরকে হার মানিয়েছে। এই ধরনের বাজে নির্বাচন আমরা কখনো দেখিনি। আমাদের ম্যাডাম যদি থাকতেন এখন বেঁচে, আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, ওনাকে জান্নাতবাসী করবেন ইনশাল্লাহ, উনি যদি থাকতেন তাহলে হয়তো এটার প্রতিবাদ উনিও করতেন যে এই ধরনের নির্বাচন তো আমরা দেখতে চাই না এই মুহূর্তে। আমরা এটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আমরা একটা গ্রহণযোগ্য সংগঠক হিসেবে আসলে আপনারা কি শিখলেন তাহলে, মানে এই যে এই সিচুয়েশনটা যে ওভারকাম করবেন? আমরা এই ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়া যে প্রোগ্রামটা করছি, এটা আসলে ওনাকে স্মৃতিচারণ যেমন করছি, ওনার কাছ থেকে পাওয়া অনুপ্রেরণা নিয়েও তো এগুলোর একটা ব্যাপার আছে। আসলে আপনারা কি চাচ্ছেন? ডেফিনেটলি আমরা চাচ্ছি একটা গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনটা এক্সাম্পল হিসাবে থাকবে, এবং গ্রহণযোগ্য নির্বাচন হলে একটি নির্বাচনের মাধ্যমেই কিন্তু একটি বোর্ড সঠিকভাবে চলতে পারে, একটি দেশ নির্বাচনের মাধ্যমে সঠিকভাবে চলতে পারে, যদি ওটা সঠিক নির্বাচন হয়। যদি এটা কোনো ভেজাল নির্বাচন হয় সেই ক্ষেত্রে কিন্তু দেশও সঠিকভাবে চলবে না এবং বোর্ডও সেটার ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তা আমরা চাই আমাদের ম্যাডাম যেভাবে নির্বাচন 2005-এ করেছিল সেটার এক্সাম্পল হিসাবে আমরা বলে থাকি, আমি প্রত্যেকটা টকশোতে আমি বলি যে ওই ধরনের নির্বাচন আমরা দেখতে চাই, এবং এটার ভিতরে কল্যাণ আছে, আল্লাহর রহমত বরকত থাকে। যে নির্বাচনটা হয়েছে এটার ভিতরে আল্লাহর রহমত বরকতও নেই, কল্যাণও নেই। আমরা আসলে একটা অবৈধ নির্বাচন হয়েছে, আমরা সঠিক নির্বাচন সেটা আমরা এটা নিয়ে আরো আলাপ তো অবশ্যই আছে, কিন্তু সাব্বির ভাইয়ের কাছে যাওয়ার আগে অবশ্যই আমরা ম্যাডামের ফুটবলের ব্যাপারে, আমরা তো আসলে ক্রিকেট বোর্ড এবং অ্যাডমিনিস্ট্রেশনে ওনার ভূমিকাটা কি এটা একটা ধারণা পাচ্ছি, বা আমরা যারা জেনেছিলাম তারা স্মৃতিচারণ করার মতোই অবস্থা। ফুটবলও আমরা জানি 1995 সালে উনি যখন ক্ষমতায় ছিলেন তখন মায়ানমারে আমরা একটা 4 দলের টুর্নামেন্টও জিতেছি, বা
জেতার পরে পরবর্তী অবস্থায় বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় যে চ্যাপ্টারটা নিয়ে আমরা সবসময় গৌরব অনুভব করি সেটা হচ্ছিল সাব চ্যাম্পিয়নশিপ, সেটা 2003 সালে Yes. করেছি। একটু ম্যাডামের আমরা ধারণকৃত একটা বক্তব্য শুনে আমি আপনার কাছে আসছি। আমাদের জাতীয় জীবনে বিজয় ও আনন্দের সংবাদ খুবই বিরল ঘটনা। তোমাদের গৌরবে বাংলাদেশ গর্বিত। কংগ্রাচুলেশন। বাংলাদেশের পক্ষ থেকে তোমাদেরকে মোবারকবাদ। আমি আনন্দিত কিন্তু উচ্ছ্বসিত নই। আমি তোমাদেরকেও বলবো এ বিজয়ে উচ্ছ্বসিত না হওয়ার জন্য। মনে রাখবে তোমাদের পাড়ি দিতে হবে আর অনেক পথ। নিজেদের মাঠে জেতার পর বহির্বিশ্বেও তোমাদেরকে যেতে হবে বাংলাদেশের জাতীয় পতাকা বয়ে নিয়ে। তোমাদের কাছে আমার প্রত্যাশা, দুনিয়ার প্রতিটি প্রান্তে তোমরা হবে জাতির এক একজন নিশান বরদার, এক একজন রাষ্ট্রদূত। বাংলাদেশের উজ্জ্বল পরিচয় তুলে ধরার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। সাবি ভাই, মানে প্রাপ্তি অনেক সময় উচ্ছ্বসিত মানুষকে করে, অনেক সময় মাথা ঘুরিয়ে দেয় পাওয়ার আনন্দে। ওনার কাছে কখনো এই সাফল্য, যদিও এটা উনি ধারণ করতেন অন্তরে যে সাফল্য সবসময় ক্রীড়াঙ্গনে যদি আসে সেটা অবশ্যই ধারণ করার মতো, কিন্তু কখনোই কোনো আচরণে বা কখনো নিজের বহিঃপ্রকাশে সে উদ্যমতা কখনো উনি প্রকাশ করেননি। এটা কি ওনাকে অনন্য করেছে কিনা ক্রীড়াঙ্গনে? ডেফিনেটলি আপনি রাজনীতির জীবনে দেখবেন উনি কিন্তু খুব কম কথা বলে, টু দ্য পয়েন্টে কথা বলে। ঠিক স্পোর্টসেও উনি তেমন যে দুর্ভাগ্য আমি 94-এ ব্যথা পেয়ে যাই, যে কারণে আমি 95-এ ন্যাশনাল টিমে খেলতে পারি না। তো মুন্নার হয়ে চ্যাম্পিয়নশিপ আনি এর থেকে বার্মার থেকে। পরবর্তী সময়ে 2003-এ আমাদের আমিনুল ক্যাপ্টেনের মাধ্যমে আমাদের সাফের ট্রফির প্রথম আসে আর কি। তো এইটা সত্যি মানে একটা তখনকার সময় একটা বিশাল বড় একটা আমাদের দেশের জন্য একটা অবদান। এবং আমি মনে করি যে উনার একটা ব্যাপার ছিল স্পোর্টসে, যে বাবুভাই কিছু না বলে গেল, যে উনি কোনো কিছু দলীয়করণ পছন্দ করতেন না। যেমন ওনাদের সময় আমাদের সময়ও দেখা যায় যে আমরা যে ইলেকশনগুলি করতাম ফুটবল ফেডারেশন বা ফুফের, সেই ইলেকশনগুলি নিরপেক্ষভাবে ইলেকশন করার চেষ্টা করতো। যে দলীয়করণের দলীয় যে প্রভাব সে কোনো সময় সে ফিল করতো না। তবে দুঃখ হলো লাস্ট 17-18 বছরে আমরা সালাউদ্দিন ভাইয়ের সময় দেখেছি যে দলীয়করণ 2003 সালের আমরা যদি সাফ চ্যাম্পিয়নশিপকে ধরি, যেটা বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় বেঞ্চমার্ক, এরপরে রাজনৈতিক পালাবদল হলো 2007-এর গিয়ে, এবং 7-এর পর থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের ফুটবলের অনেক সামনে এগোনোর কথা ছিল, সেটা কি আমরা এগিয়েছি কিনা? এবং যদি না এগিয়ে থাকি, সুলতান ভাইয়ের সময় আমাদের সাফ গেমসটা পেয়েছি, ঠিক আছে। তারপরে তো সালাউদ্দিন ভাই চলে আসলো। তারপরে দেখেন সুলতান ভাইয়ের সময় কিন্তু সালাউদ্দিন ভাই কিন্তু আমাদের ন্যাশনাল টিমের তার কমিটির চেয়ারম্যান ছিল, আপনার টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ছিল, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিল। তো যেহেতু সেই স্পোর্টসম্যান, তাকে ওইভাবে নিয়ে আসছে। যখন থেকে সে তারপরেই যে ইলেকশনে সে আসলো বাফুফেতে সালাউদ্দিন ভাই, এরপরে থেকে কিন্তু এক দলীয়করণভাবেই চলে আসছে। আমরা কিন্তু এই 17 বছর অনেক ফাইট করেছি ফুটবল নিয়ে, স্পোর্টস নিয়ে, যে স্পোর্টস পরিবর্তন করতে গেলে একমাত্র ফুটবল ফেডারেশন থেকে পরিবর্তন করা সম্ভবপর, কারণ ওর দিক নির্দেশক কিন্তু ফুটবল ফেডারেশন থেকে আসে। তো যেই কারণে আমরা কিন্তু কোনোভাবেই ওইখানে ঢুকতে পারিনি, আমাদের ঢুকার সুযোগও হয়নি। যে লাস্ট এই 2024-এ যে ইলেকশন হলো সেখানেও অনেক কিছু হয়েছে, যেমন ক্রিকেট বোর্ডের যে ঘটনা ঘটেছে ঠিক ফুটবলও ঠিক ঘটনা ঘটেছে। এবং ফুটবলে আগের কমিটি ম্যাক্সিমাম লোকই আসে, কিছু সংখ্যক লোক এসছে। তো যেই কারণে আমাদের ফুটবলও কিন্তু এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। ফুটবল ভালো মতো আজকে 1 বছর ফুটবল ফেডারেশনের বয়স হয়ে গেল, ফুটবলে কিন্তু দিক নির্দেশ খুব একটু পাচ্ছি না। শুধু একটা কি ন্যাশনাল টিমের একটা হাইপ নিয়ে আসে হামজা বাদ দিয়ে আপনি দেখেন ফুটবলের অন্য প্লেয়ার কি আছে দেখেন। তারপরে কি নতুন একটা রুলস করলো যে 3 জন ফরেন প্লেয়ার খেলবে, 5 জন সাউথ এশিয়ার প্লেয়ার খেলবে। তো যদি 8 জন ফুটবলার খেলে তাহলে বাংলাদেশ থেকে ফুটবল করতে হবে, মানে একটা গোলকিপার যদি খেলে তাহলে 2 জন প্লেয়ার খেলতে আমাদের, তাহলে আমাদের ফুটবল প্লেয়ার কোত্থেকে আসবে? তো এখানেও অনেক প্রবলেম আছে। তা আমি মনে করি যে আমার কাছে মনে হয় যে সামনে ইনশাল্লাহ যদি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশের নেতৃত্বে আসেন, তিনিও চাবেন না যে দলীয়করণভাবে
কোনো কাজ করার জন্য। তার কিন্তু নির্দেশনা একটাই আমাদের কাছে, আমরা যে জিনিসটা পাই যে দলীয়করণভাবে কোনো কিছু, হ্যাঁ যে ফ্যাসিস্ট থাকবে না, বাট দলীয়করণভাবে কেউ করে, যারা স্পোর্টসের লোক তাদেরকে নিয়ে স্পোর্টস করতে, যাদের স্পোর্টস এগিয়ে যায় বাংলাদেশে, মানে স্পোর্টসের পাশাপাশি মানুষ জানি মানে ভালো জীবন লাভ করতে পারে, যেমন মাদক মুক্ত থেকে মানুষ মানে মুক্তি পেতে পারে। Right. তো সেই নির্দেশনা কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের আছে, এবং এটা কিন্তু আমাদের দেশনেত্রী আমাদের খালেদা জিয়ার কিন্তু একই জিনিস ছিল, সে একই পথে কিন্তু আর হাঁটছে। তা আমি মনে করি যে এইভাবে যদি স্পোর্টসকে এগিয়ে মানে 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 নেতৃত্ব দেওয়া হয়, তাহলে স্পোর্টস অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। ভাই, ক্রীড়াঙ্গনে খালেদা জিয়ার যে ভূমিকাটা আমরা বলছি যে নেপথ্য থেকে উনি মানে প্রচণ্ড সাপোর্ট দিয়েছেন আপনাদেরকে ওভারঅল টাইমে, কিন্তু এই যে ওভার দ্য ডিকেটস, এটা কি ওই রাস্তা থেকে রাজনৈতিক কারণেই কি বাংলাদেশের স্পোর্টস ওভারঅল, শুধু ক্রিকেট বোর্ড না, একটু কি ডিভিয়েটেড হয়ে গেছে যে কিনা? জিনিসটা আমি সবচেয়ে মানে বেশি করে বলতে চাই, উনি কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রভাবিত করেছেন, কিন্তু ডিকটেট করেননি। অ্যাবসলিউটলি। যেটা পরবর্তীতে যেটা হয়েছে, সহযোগিতার সাথে সাথে সার্বিক ডিকটেশনও এসছে, যেখানে আসলে যে যার কাজ, উনি যেটা মানে বেগম খালেদা যেটা মনে করতেন যে ওনার ওখানে তো আমরা জয় পেলো গিয়েছে, আমরা প্রথম টেস্ট জিতেছি 2005-এ, উনি আমাদেরকে সম্বর্ধনা দিয়েছেন, প্লেয়ারদেরকে সম্বর্ধনা দিয়েছে, আমরা ইন্ডিয়াকে হারানোর পরে সম্বর্ধনা পেয়েছি, অনূর্ধ্ব 19 বিশ্বকাপের পরে আমরা দল প্লেট চ্যাম্পিয়নশিপ হলো আমরা পেয়েছি। উনি সবসময় কিন্তু অল্প কথা বলতে কিন্তু সঠিক কথাটা বলতেন। উনি যেটা বলেছেন এখানে যে উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই, আমাদেরকে আরও ভালো করতে হবে, কাউকে নিয়ে মাথায় নাচার মতো কিছু নেই, এটা তো কন্টিনিউয়াস একটা প্রসেস। সেই জন্য ওটা অত মানে ওভারহেলমিং সিচুয়েশনে কখনো ছিল না। ওরকমভাবে হয়নি। এখন আমার মনে হচ্ছে 2011 বিশ্বকাপে কিন্তু উনি মাঠে এসেছিলেন খেলা দেখতে, হ্যাঁ সেদিন বিরোধী দলীয় নেত্রী হিসাবে উনি মাঠে ছিলেন। 12 এশিয়া কাপ, হ্যাঁ 12 এশিয়া কাপে, হ্যাঁ এশিয়া কাপ ফাইনালে। তো আমার কথা হলো যে জিনিসটা দরকার, যারা রাষ্ট্রের দায়িত্বে থাকবেন, হ্যাঁ ওনাদের সহযোগিতা, ওনাদের পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার, যেটা উনি করেছেন, এবং উনি সঠিক জায়গায় সঠিক জিনিসটা করেছেন, সঠিক নেতৃত্বকে কাজ দিয়ে দায়িত্ব দিয়েছেন, এবং সঠিকভাবে নির্দলীয়ভাবে স্পোর্টসকে পরিচালনা করার একটা অবস্থান করে দিয়েছেন। পরবর্তীতে যেটা হয়েছে, হ্যাঁ সেখানে সরকারি সহযোগিতা এসছে, কিন্তু সহযোগিতা এসের সাথে সাথে নির্দেশনা এসছে, ডিকটেশন এসছে, সার্বিকভাবে এটা একটা গ্রাস অবস্থানে, মানে নিজের হাতের মুঠোয় থাকার মতো অবস্থা। এবং তাতে করে যেটা হয় যে ডিসিপ্লিন থাকে না স্পোর্টসে, এবং ডিসিপ্লিন না থাকলে যেটা হয় যে আমাদের অনেক ভালো খেলোয়াড় আমরা হারিয়েছি, বিকজ তাদেরকে এইভাবে মানে উচ্চ পজিশন থেকে ভালো সংগঠনকে হারিয়েছি, যে তাদেরকে প্যাম্পার করা হয়েছে। এই জন্য আমরা মনে করি যে ভবিষ্যতে যারাই আসবেন তারা যেন নির্দলীয়ভাবে আসেন, এবং সার্বিকভাবে স্পোর্টস এমন একটা জিনিস যেটা বিশ্বে বাংলাদেশকে স্থাপন করে, এবং এটা দল মত নির্বিশেষে স্থাপন করেন। তো সেখানে যদি সেই অবস্থানটা না থাকে, তাহলে কিন্তু এটা সামনের দিকে অগ্রসর হয় না। যেটা আমি বললাম যে বেগম খালেদা জিয়ার সবচেয়ে ভালো দিকটা ছিল যে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন, নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমাদেরকে ডিকটেশন করে ওভাবে এটা কুক্ষিগত করেননি। একই কাজ কি আমরা আরাফাত রহমান কোকোর বেলাও বলতে পারি? কারণ কোকো ভাই তো আমরা জানি যে 2005-এর নির্বাচনে অংশ নেননি, সেটা আরেকটা প্রেক্ষিত, কিন্তু যখন উনি এসেছিলেন বোর্ডে, মাহবুব ভাই এর আগেও বলেছেন যে ডেভেলপমেন্ট সেক্টর এবং এইচপিতে যেভাবে আজকের মুশফিক পর্যন্ত আমরা ক্রিকেট বোর্ড আর কি একরকম সেলিং পয়েন্টের উপরে আছে, নতুন করে আরেকজনকে তৈরি করাটাও খুব কঠিন হয়ে গেছে। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে ছোটো করে আগে জানতে চাই, আরাফাত রহমান কোকো তার মার কাছ থেকে কী কী অনুপ্রেরণা নিয়েছিলেন স্পোর্টস অঙ্গনে? ডেফিনেটলি স্পোর্টস অঙ্গনে যতগুলি সিদ্ধান্ত উনি নিয়েছেন, সবগুলি কিন্তু ওনার মার সাথে উনি পরামর্শ করেই নিয়েছেন, আমি যতটুকু জানি। এবং আরেকটি জিনিস হলো, আপনি যেটা বললেন যে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে এসে কী করলো, উনি যখন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়, তখন কিন্তু বাংলাদেশের ক্রিকেটের মানে এজ গ্রুপের খেলার যে অবস্থা, সেই অবস্থার খুব একটা ভালো ছিল না। উনি এসে ব্যাপক পরিবর্তন করেছেন, এমন পরিবর্তন করেছেন যেটার ফলশ্রুতিতে আমরা কিন্তু সাকিবকে পেয়েছি, মুশফিককে পেয়েছি, মাশরাফি থেকে শুরু করে, রিয়াদ থেকে শুরু করে, পাইপলাইনে কিন্তু 2011, 12, 15 সাল পর্যন্ত কিন্তু এই খেলাগুলি খেলেছে। তামিম আসছে। তো এই জিনিসটা কিভাবে করেছে, কিভাবে সম্ভব হয়েছে? 1 নাম্বার হলো ওনার অনেস্টি, 2 নাম্বার ওনার হলো মানে ডেডিকেশন, 3 নাম্বার হলো উনি সিনসিয়ারিটি। এই 3টা জিনিস এমনভাবে কাজ করেছে,
আপনারা ধারণা করতে পারবেন না যারা ওনার সাথে মিশেছে বা দেখেছে। ছোট একটা উদাহরণ যে- দিই, উনি একটা ড্রিঙ্কস চেঞ্জ করেছিলেন গ্যাটোরেট, এটাও অস্ট্রেলিয়া থেকে আনতে গিয়ে অনেক আমি- কাঠখোর পোড়াতে হয়েছে। আমি যা সংযোগ করে আমি দিলাম। ওইখানেই আসছি, সেটা হলো এই যে আমাদের এজ গ্রুপের খেলোয়াড়রা, পাইপলাইনের যে জাতীয় দলের খেলোয়াড়রা কিভাবে থাকবে, তাদের মানে অফ দি ফিল্ড, ইন দ্য ফিল্ড তাদের অবস্থা কি, তাদের পারিবারিক অবস্থা কি, তারা মাঠে কি করছে, পারিবারিক কোনো সমস্যা আছে নাকি, প্রত্যেকটা জিনিস উনি খেয়াল করতেন। এবং এইভাবে খেয়াল করে কিন্তু এই যে আমাদের পাইপলাইনে এত ক্রিকেটার, এবং ক্রিকেটাররা কি খাবে, মেইন জিনিস একটা, সবাই এটা নিয়ে অনেক লেখালেখি করেছিল যে এই কি খাবে এটা নিয়ে, কিন্তু খেলাধুলা একটা ভালো খেলোয়াড় হতে গেলে তার অনুশীলনের পাশেও যে তার একটি পুষ্টির ব্যাপার আছে, যেটা তাকে একটা ভালো খেলোয়াড় মানে ভালো খেলোয়াড় হতে সাহায্য করবে, Right. সেই জিনিসটা উনি অনুভব করেছিলেন। এবং আরেকটি অনুভব করেছিলেন ভালো কোচ, ভালো ফিজিও, ভালো ট্রেনার, এগুলি সব অস্ট্রেলিয়ার থেকে এনেছিলেন। অস্ট্রেলিয়া এমন একটা পর্যায়ে পড়েছিল যে অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশকে ব্যাপক সহায়তা করেছে সমস্ত ক্ষেত্রে কিন্তু স্টেডিয়াম তৈরির ক্ষেত্রে, আম্পায়ার কোচিংয়ের ক্ষেত্রে, আমাদের এই প্লেয়ার মানে বের করে আনার ক্ষেত্রে, ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করা, প্রত্যেকটি ক্ষেত্রে এটা সম্ভব হয়েছিল। কূটনীতিতে উনি ছিলেন অনেক স্ট্রং। এবং 2003-এ উনি অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন। আমিও গিয়েছিলাম, ওটা হ্যাঁ, আমিও গিয়েছিলাম, আপনিও গিয়েছিলেন। আমরা গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে অতীত চুক্তিটাকে আমরা সম্প্রসারণ করি এবং তারা প্রতি বছর 2 জন করে স্কলারশিপ দেওয়া, ও যেটা বললো আমাদের মিরপুর স্টেডিয়ামের অ্যাকচুয়ালি কনসালটেন্সি ফি জোগাড় করা। তো এর বাইরে আমি যেটা বলবো, এখন আমাদের একটা বিসিবি একাডেমি রয়েছে, জি জি, সেই একাডেমিটাও কিন্তু ওই সময় সময়ে গ্রামীণ ফোনের একটা অনুদানে করা যেটার সাথে আরাফাত রহমান খোকো অন্তরঙ্গভাবে জড়িত ছিলেন, যেটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথমে আমরা বিকেএসপিতে শুরু করি, বিকেএসপির পরে আমরা একটা বাসা ভাড়া করে তারপরে উনি গ্রামীণ ফোনের সাথে আমরা একটা চুক্তিতে এসে আমরা ওই একাডেমিটা তৈরি করি। এখন পর্যন্ত আমাদের একটি একাডেমি রয়েছে এখনো পর্যন্ত। রফিকুল ইসলাম বাবু যেটা বলছিলেন, আমরা ওই ধারাবাহিকতায় থাকতে চাই, যদিও শেষ পার্টে চলে এসেছি। একটু কিছু আপনি যোগ করতে হ্যাঁ, চেয়েছেন? আমি যোগ করতে চেয়েছি এটা যে আমাদের 2001 সালের পরে আসার পরে বাংলাদেশ দল অনেক খারাপ খেলছিল। তো এই খারাপ খেলাটা কেন হচ্ছিল এটা মানে একটু খতিয়ে দেখার সম্ভব হয়েছিল। তখন এটা বেরোলো যে পিচে খেলা হয় এই মাঠেই, ঢাকা স্টেডিয়াম একটা মাটি ছিল ইন্টারন্যাশনাল ঢাকার ভিতরে এবং চিটাগাং এম এ আজিজ, এই মাঠে ফুটবল হয়, ক্রিকেট হয়, হকি হয়, অ্যাথলেটিক হয়, বক্সিং হয়, এমন কোনো খেলা নাই যা হয় না। আপনারা জানেন ক্রিকেট খেলা একটি সেন্সিটিভ খেলা, এই খেলার জন্য এই কোন পিচে খেলা হবে এটা 6 মাস আগে নির্ধারণ করতে হয়, মাঠটা তৈরি করতে হয়, সেই সময়টুকু আমরা পাচ্ছিলাম না। তখন উনি উপলব্ধি করলেন যে আমাদের আরেকটি ভেন্যু দরকার। তো ওইটার ধারাবাহিকতায় কিন্তু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম হয়েছে, আপনি জানেন। তখন এই স্টেডিয়াম নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে যে এই স্টেডিয়াম কিন্তু করা সম্ভব হবে না, অনেক নিন্দুকেরা অনেক সমালোচনা করেছিল, কিন্তু উনি কিন্তু অটল ছিলেন। এবং জনাব আরাফাত রহমান কোকে এমনি মানে আধুনিক ক্রিকেটের উপকার হয়নি, উনি বলছে এটা হবে মাঠ, এবং বিদেশি কনসালটেন্ট যারা অস্ট্রেলিয়া থেকে আসে তারা বলছে সুন্দর মাঠ হবে, এবং এই মাঠটাই এখন এশিয়ার ভিতরে অন্যতম সেরা মাঠ একটি। তো এটাই একটি ইয়েস ড্রেনেজ সিস্টেম, সেরা ড্রেনেজ সিস্টেম এখন। তারপর আরেকটি জিনিস, ওনার একটা স্লোগান ছিলেন, আমি এগুলি বলতেই হয়, যে ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিব। তো এটা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে শুধু ছড়িয়ে দিলে হবে, এটার জন্য ক্রিকেটার উঠে আসার জন্য এখানে মাঠ দরকার, পিচ দরকার, তাদের ইনস্ট্রুমেন্ট দরকার, অনেক কিছু ব্যাট দরকার ভালো। এইটা করার জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন, এবং এটার জন্য বিভিন্ন জায়গায় উনি কিন্তু অনেক ব্যাট, বল, প্যাড এগুলি পাঠিয়েছিলেন, যাতে যারা দরিদ্র ক্রিকেটার, যারা অর্থের অভাবে ঢাকা আসতে পারে না, খেলতে পারে না, তাদেরকে সহায়তা করেছে। বিভিন্ন জায়গায় পিচ তৈরি করে দিয়েছে, মাঠ রেডি করে দিয়েছে। ওইটা প্রতিটা স্কুলকে একটা সেট করে উনি গিয়ার দিয়েছিলেন। এবং তারপরে ওটা করলেই হবে না, অফ সিজনে ক্রিকেটাররা কি করবে, ইনডোর দরকার, সারা বছর অনুশীলন করলে একটা ভালো খেলোয়াড় হওয়া যায়। সেটার জন্য দেখেন ইনডোর প্র্যাকটিস ফ্যাসিলিটিস কতগুলি ওনার সময় করা হয়েছিল, যেগুলির মানে এটা নেপথ্যে ছিল আমাদের তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, উনিও যথেষ্ট সহায়তা করেছে এগুলি করার ক্ষেত্রে। এগুলি ওনাদের সহায়তা ছাড়া কিন্তু এগুলি কোনোদিনও সম্ভব হতো না। সেই জন্য জনাব আরাফাত রহমান কোকো এই উদ্যোগগুলি নিয়ে বাংলাদেশের ক্রিকেটকে এমন পর্যায়ে নিয়ে গেছিল, বাংলাদেশ কিন্তু আর ফিরে তাকায়নি, বাংলাদেশ কিন্তু এগিয়েই গেছে, এবং এটার ধারাবাহিকতা কিন্তু অনেক বছর ছিল। তারপরে আবার বিঘ্ন ঘটেছে, আপনারা জানেন, তারপরে বিভিন্ন কারণে বিঘ্ন ঘটেছে। তা আমরা ওনার যে অবদান এটা বলে শেষ করতে পারবো না, হয়তো সারা রাত বললেও শেষ হবে না। এটা আল্লাহর রহমতে
উনি যে কাজ করে দিয়েছেন, ওনাকে কেন আমরা এত স্মরণ করি, জনাব আরাফাত রহমান বা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যারা দেশের জন্য, এই সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তাদেরকে তো বাংলাদেশের মানুষ স্মরণ করবেই এবং আজীবন মনে রাখবে, একজন ক্রীড়াঙ্গন ক্ষেত্রে, আরেকজন জাতীয় রাজনীতির ক্ষেত্রে, জাতীয় দেশের ক্ষেত্রে। সুতরাং আমরা চাই ওনাদের যে কথাগুলি, যে কাজগুলি, যে স্বপ্ন ছিল, সেগুলি আমরা আমাদের কাজের মাধ্যমে, কথার মাধ্যমে বা মানে সবার সহায়তা নিয়ে আমরা সেটা যাতে বাস্তবায়ন করতে পারি, সেদিকে আমাদের কাজ লক্ষ্য রাখতে হবে। আমি আরেকটা জিনিস একটু আট করতে চাই যে আরাফাত রহমান সাহেব কিন্তু কোনোদিনও অন্যায় আবদার বা কোনো সিলেকশন প্রসেসে কোনো কিছু ইন্টারফেয়ার করে নেই। হ্যাঁ, অনেক সময় বলেছেন, লজিকের কথা শুনেছেন, ডেভ ওয়াটমোরের সাথে কথা বলেছেন। আপনি জানেন যে সেই সময় আমরা দুটা ডেভ ওয়াটমোর এবং সিইও এনেছিলাম, এটাও কিন্তু আইসিসির একটা গাইডলাইন ছিল, গাইডলাইন থেকে, এবং আইসিসি আমাদের এর জন্য পয়সা দিয়ে আলাদা অনুদানও পেয়েছি। কিন্তু উনি যেটা দেখতাম যে কোনো কিছুতে ওই সিলেকশনে উপর কেউ, প্রেসিডেন্ট বলেন, উনি বলেন বা আমরা কেউ, কোনো ইন্টারফারেন্স ছিল না। সেই জন্য দলগুলোর মধ্যে কোনো অনিয়ম বা অনিয়মতান্ত্রিক কোনো কিছু হতো না, যেটা এখন আমরা অনেকেই শুনেন, অনেক সময় কথা আসে, সেটা ছিল না। ইন্টারফারেন্স কাকে বলে, হস্তক্ষেপ কাকে বলে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা এখন দেখতে পাচ্ছেন, এগুলি কখনো ছিল না। সাবির ভাই, এই যে ইন্টারফারেন্সের যে ব্যাপারটা আসছে, এটা তো আসলে আপনি সালাউদ্দিন সাহেবের রেফারেন্সটা দিয়ে বলেই দিলেন। আগামী দিনগুলোতে যখন বাংলাদেশের স্পোর্টস যে পিভটাল একটা রোলের মধ্যে আছে, 2012 মানে এই বছরের 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, তারপর আমরা হয়তো বা একটা নতুন ফেজে প্রবেশ করব। কাদা ছুড়াছুড়ি ক্রীড়াঙ্গনে কি আপনার মনে হয় ম্যাডামের এই আমরা যারা কথা বলি বা তাকে অনুপ্রেরণা হিসেবে যারা ক্রীড়াঙ্গনে দেখে থাকেন, জাতীয় জীবনে যে জেনে দেখে থাকেন, তারা কি আসলে কোনো শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে কলুষতা মুক্ত একটা স্পোর্টস আঙ্গন আমরা দেখতে পারি কিনা? অবশ্যই আমি 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 বিশ্বাস করি আমাদের আমাদের দেশনেত্রী খালেদা জিয়া যেই জিনিসগুলো রেখে গেছেন, তার পরপরই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে, উনি কিন্তু একটা কিছু বলেছেন, যারা পলিটিক্স করে তাদেরকে বলেছেন যে রাজনীতির পাশাপাশি স্পোর্টসকে অগ্রগতিকে দেওয়ার জন্য এবং দলীয়করণ মুক্ত একটা স্পোর্টস অঙ্গন করার জন্য। আমি বিশ্বাস করি, আমি তারেক রহমানকে অভিহিত করতে চাই, ইনশাআল্লাহ উনি যদি ক্ষমতায় আসেন, আপনি অবশ্যই স্পোর্টসের দিকে মনোযোগ দিবেন। স্পোর্টস জাতির একটা বিশাল বড় দিক, যে দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তো আমি বলবো আপনি অবশ্যই ফুটবল এবং ক্রিকেট বৃহত্তম স্পোর্টস আমাদের দেশে, এবং সকল স্পোর্টসকে আপনি দলীয় মুক্ত এবং ভালো স্পোর্টসম্যান যারা অর্গানাইজার, রিয়েল অর্গানাইজার, যারা স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাদেরকে দিয়ে আপনি স্পোর্টসে হাত ধরবেন। আমি মনে করি ফুটবল ফেডারেশনকে এখনও পরিবর্তন করা দরকার আছে, কারণ ফুটবল ফেডারেশন যে আগের ফ্যাসিস্ট বা যারাই আছে, তারাই কিন্তু এই ইলেকশনটা একটা মানে কি বলে এটা, ধরেন কি বলে, আপনি কি বলতে চাচ্ছেন এটা আইওয়াশ? হ্যাঁ, এই আইওয়াশ ফেডারেশন হয়েছে। তো সো আমার কাছে মনে হয় যে এখানে টাকার ছড়াছড়ি ছিল, সেই আগের পর্যায়ে ছিল। তো সেইখানে থেকে আমার কাছে মনে হয় সেটাকে পরিবর্তন করার দরকার আছে। যদি ফুটবলকে আপনি ওই জায়গায় দেখতে চান, আমি বিশ্বাস করি যে উনি যদি ক্ষমতায় আসেন, অবশ্যই উনি নিরপেক্ষভাবে ফুটবল ফেডারেশনকে আবার সাজাবেন ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। তো যদি না সাজানো হয়, তাহলে ফুটবল কিন্তু এগোবে না, কারণ অলমোস্ট 1 বছর পার হয়ে গেছে ফুটবলে, কিন্তু ওই ন্যাশনাল টিম ছাড়া, ওই হামজা হাইফ ছাড়া ফুটবলে কিন্তু কোনো উন্নতি হয়নি। পাশাপাশি আমাদের ফুটবলে যে খেলাগুলি আছে, যেমন ডিস্ট্রিক্ট লিগ, তারপরে শেরেবাংলা কাপ, পাইনর ফুটবল লিগ থেকে পাইনর ফুটবল 1 বছর হয়ে গেছে, কমিটি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কমিটি করতে পারছে না, শুধু প্রেসিডেন্ট নির্ধারণ করেছে, কমিটির প্রেসিডেন্ট, কিন্তু এখন পর্যন্ত কমিটি দিতে পারেনি। যাই হোক, আমার কাছে এখানে অনেক ব্যর্থতা আছে। তো কারণ হলো যে সঠিক জায়গায় সঠিক লোকরা নাই। আমি বিশ্বাস করি যে যদি ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসে, তারেক রহমানের হাত ধরে আমরা স্পোর্টসকে সাজাতে চাই, ফুটবল এবং ক্রিকেট এবং অন্য ফেডারেশনগুলি। আমি বিশ্বাস করি যে উনি আসলে এইগুলি করবেন। বাবা, এবারে সাবির ভাই তো আপনাদের সঙ্গে মোহামেডান ক্লাবেই ফুটবলার হিসেবে পেয়েছেন, এখন অর্গানাইজার হিসেবেই আত্মপ্রকাশ করেছেন। মানে এরকম প্রচুর স্পোর্টস অর্গানাইজার যারা ক্রিকেট এবং ফুটবলের চারদিকে আছেন, শুধু ক্রিকেট ফুটবলই তো শুধু না, আরও অনেক খেলাতে, যেমন আমরা দেখেছি, হ্যাঁ জি জি, আমরা 1993 সালেও এসএ গেমসের আয়োজক ছিল ঢাকা, ওই সময় ম্যাডামের গভর্নমেন্টের আন্ডারেই আসলে বেশ কিছু সাকসেস আমরা পেয়েছিলাম। আলটিমেটলি ছিন্ন বিচ্ছিন্নভাবে অনেক কিছু আমরা পেয়েছি, যেটাকে এক সুতোয় গাঁথার জন্য কি যথেষ্ট পর্যাপ্ত সময়
আমাদের ক্রীড়াঙ্গনে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়ার ব্লেসিংস থাকার পরও আমরা পাইনি, কোন জায়গাটা হাহাকার আপনার বুকে বাঁধে যেটা হয়েছে যে ভেটারান একজন হিসাবে, অর্গানাইজার হিসাবে? যেটা হয়েছে যে কন্টিনিউটি ছিল না, আপনি যেটা বলেন যে ধারাবাহিকতা ছিল না। আপনি একটা মতদর্শে বিশ্বাস করে এই স্পোর্টসকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। যখন দল পরিবর্তন হয়েছে, নতুন দল সরকারে এসছে, তারা তাদের মতো করে করেছে। যেটা সবচেয়ে বড় কথা যেটা হয়েছে যে দলীয়করণ করাটা, যেটা স্পোর্টসের জন্য কোনোভাবেই ভালো হয় না। কারণ স্পোর্টস এমন একটা ফিল্ড, সেখানে একটা স্পেসিফিক কোয়ালিটি লাগে। Right. আপনি সংগঠক হতে গেলেও কোয়ালিটি লাগে। আপনি স্পোর্টস সংগঠক হলে স্পোর্টসটাকে কিছুটা বুঝতে হবে আপনাকে, আর যারা রাজনীতি করেন তাদেরকে রাজনীতি বুঝতে হয়। তো সেক্ষেত্রে এমন একটা ফিল্ড, এই ফিল্ডটাতে আসলে আপনাকে কিছুটা সম্মান দিতে পারে, কিছুটা পরিচিতি দিতে পারে, কিন্তু এর থেকে আপনি কোনো ফাইন্যান্সিয়াল কোনো গেইন পাবেন না। এখানে যারা সংগঠক হিসেবে থাকেন তারা অনেক কষ্ট করেন, অনারারি পজিশন, সেইখানে তাদেরকে যদি ওরকম স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে সম্মান না করে এবং তাদেরকে যদি কাজ করার ওই সুযোগটা না দেওয়া হয়, কারণ প্রতি পরিবর্তনের সাথে সাথে নতুন দল এসে চট দখল করার মতো যেভাবে ফেডারেশনগুলো দখল হয়, তো সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে। যদি আমরা যেটা, কিন্তু এটাও তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আপনার চেঞ্জ হবে, এটা তো সেটা হবেই। আমি সাব্বির যেটা বললেন সেটা একটা খুব কারণ এটা আমাদের, আপনি জানেন আমাদের ইয়থ একটা হাইয়েস্ট পপুলেশন, আমাদের 50% অফ দ্য পপুলেশন এজ অফ 30, তার নিচে। তো এই পপুলেশনটাকে যদি আপনি ধরে রাখতে চান অনিয়ম থেকে, আমার মনে হয় খেলাধুলা একটা বড় মাধ্যম। তো সেটা আমাদের স্কুল কলেজ থেকে শুরু করে, আপনি দেখেন আমাদের ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট হয় না এখন, আমাদের ইন্টার কলেজ হয় না। তো এ ধরনের এটা কি হয়েছে, এই চর্চাগুলো না থাকলে আমাদের কোনোভাবে আমরা কেমনে স্পোর্টসম্যান পাবো, কেমনে আমরা প্রতিটা ফিল্ডে আমরা খেলোয়াড় পাবো। তো সেই জায়গাতেই আমি মনে করি যে স্পোর্টসটাকে একটা সার্বঙ্গীনভাবে আমাদের কারিকুলামের মধ্যে থাকা দরকার, যেটা বেগম খালেদা জিয়া চেয়েছিলেন। আমি মনে করি সেটাকে যদি নতুন করে আবার ঢেলে সাজানো হয়, পরবর্তী সরকার যদি আসেন, জনাব তারেক রহমান সাহেব যদি সেই পথে হাঁটেন এবং দেশের নেতৃত্বে আসেন, এই জিনিসগুলোকে যদি উনি সঠিকভাবে দিক নির্দেশনা দেন, আমার মনে হয় যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আরও উপরের দিকে উঠে যাবে। বাবা একদম শেষের দিকে চলে এসেছি, মানে আমরা এই আলাপেই থাকতে চাই যে বাংলাদেশের স্পোর্টসের যেখানে থাকার কথা, ধরেন সরকার প্রধান হিসেবে বেগম খালেদা জিয়ার একটা বিশাল কন্ট্রিবিউশন আছে, সেটা আমি বারবার বলি যে নেপথ্য থেকেও প্রচণ্ড রকমের আপনাদেরকে সাপোর্ট দিয়েছেন, যারা এই ফুটবলে ছিলেন, ক্রিকেটে ছিলেন, অন্যান্য স্পোর্টসে ছিলেন। সেটাকে কন্টিনিউশনে রাখার জন্য মাহবুব এক ধরনের বলেন যে এটা ধারাবাহিকতা থাকা উচিত। ধারাবাহিকতা রাখতে গেলে আপনাদের স্পোর্টস অর্গানাইজাররা আসলে এখান থেকে কি লেসনটা নিচ্ছেন? আমি দু তিনটে কথা না বললেই নয়। জি, আমাদের হাতে খুব কম সময়, দুই তিনটা কথা বলতেই হবে আমার। একটি কথা হলো ওনার সিনসিয়ারিটি এবং অনেস্টি। যেহেতু আরাফাত রহমান কোকোর কথাই এখানে এসছে, মরহুম, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। একটি কথা বলি, একবার ঢাকা স্টেডিয়ামে একটি সমস্যা হয়েছিল, রাত তখন 1:30-2টা বাজে। তা আমি ফোনে জানালাম যে এই সমস্যা হয়েছে, উনি একা ড্রাইভ করে চলে আসছে সমস্যার সমাধানের জন্য। কি ধরনের সিনসিয়ার! মাঠগুলিতে যদি কোনো অনিয়ম দেখেছে, কোনো ঘাস নষ্ট হয়েছে, উনি বলেছে যে আমার সন্তানদের পরে আমি মাঠগুলিকে বেশি চর্চা করি, ভালোবাসি। এরকম বগুড়া মাঠে একবার একটু সমস্যা দেখেছিল, ওখানে বগুড়ার ইনচার্জ আছে, তাকে বাদ দিয়ে দিল যে কেন এই সমস্যা হলো। এত সিনসিয়ার ছিল। আরেকটি জিনিস দেখেন, অনেস্টির কথা, যেটা কথায় কথা টানে যে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। একবার আমার মনে আছে, আপনার মাহবুব ভাই মনে আছে, 2004 বা 2005 ভিক্টোরিয়া ডিওএইচএস খেলা, ওই খেলাটা ওই ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম হতেছিল, আবনি মাঠে। তো ওইখানে যে জিতবে, ডিওএইচএস যদি জিতে চ্যাম্পিয়ন হবে, অথবা ভিক্টোরিয়ার জিতলে এটা আবার ঘুরে যাবে সব কিছু। তো ওইখানে একজন বিদেশি আম্পায়ার ছিল, আর আমাদের নাদির শাহ আম্পায়ার ছিলেন আমাদের বাংলাদেশের। তো নাদির শাহ ছিল। তো ওখানে ডিওএইচএস এর পরপর 2 ওভারে নাদির শাহর এন্ড থেকে 2টা এলবিডব্লিউ দেখেন, ওখানে আরাফাত রহমান কোকো কিন্তু প্রেজেন্ট ছিল। ওনার প্রেজেন্টে এটা করা হয়েছে, উনি এটা দেখলেন। যথারীতি ডিওএইচএস হেরে গেছে এবং লিগ আবার অনেক ঘোলাটে হয়ে গেছিল। তো এটা দেখার পরে তার 15 দিন পরে হলো আমাদের আম্পায়ারদের ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার 3 জন থাকে, তাদের মেয়াদ শেষ হয়েছে এবং নতুন 3 জন আম্পায়ার রিক্রুট করা হবে। ওই প্যানেলে আনফরচুনেটলি মাহবুব ভাই ছিলেন না, আমি, আরাফাত রহমান কোকো, মিশু ভাই এবং সয়লাব হোসেন টুরুল, 4 জন ছিলাম।
তো এবং আমাদের সাবেক এমপি শাহানুল কবির শাহীন। তো 4জন আমরা মিলে প্রথমে সিদ্ধান্ত নিলাম যে কাকে বলা যায়। তো আমি এখানে একজনকে প্রস্তাব করেছি, এনামুল হক মনি, আরেকটা হলো নাদির শাহ। তখন আমাদের 3জনই বলল যে আমাদের চাকরি খাওয়ার ব্যবস্থা করতেছো, এই 1 সপ্তাহ আগে কী করলো। হ্যাঁ, তো যাক আমরা মিটিংয়ে বসলাম। তো বসার পরে 2টা আম্পায়ার ঠিক হয়ে গেল, মনি আর আরেকজন, এবং 3rd আম্পায়ার কে হবে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে সবাই। তো আমি যথারীতি বললাম যে আমার একটা প্রস্তাব আছে আরাফাত রহমান সাহেবের সামনে, মরহুম আরাফাত রহমান। তো কোকোর সামনে বলার পরে যে কে বলেন কে, আমি বললাম নাদির শাহ। তো উনি আমার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ, তাকিয়ে বলে এটা হলো সবচেয়ে পারফেক্ট ডিসিশন। আপনি চিন্তা করেন 1 সপ্তাহ আগে কি করেছে, আর বললো যে এটা হলো সবচেয়ে পারফেক্ট ডিসিশন, আপনি ভালো একটা চয়েস করেছেন। এটাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে। অন্য কোনো সময় এটা হলে আম্পায়ার বাড়িতে ফিরতে পারতো না, আমি এটা নির্দ্বিধায় বলতে পারি। আমি তো আসলে কেমন সিনসিয়ারিটি, কেমন অনেস্টি ছিল, সেটার জন্যই বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু অনেক দূর এগিয়েছে। এটা ভেরি মাচ আমি আন্ডারস্ট্যান্ড। এগুলি বলার কারণ এটাই। না আমরা এগুলি আসলে এক্সাম্পল অভিভূত হিসাবে এবং থাকবে। সময় অ্যাকচুয়ালি উনি বলাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে আমাদের একটা চুক্তি হয় লং টার্ম, যেখানে সকল আম্পায়ারদের কোচিং সব মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্টের ক্ষেত্রে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 করা, আম্পায়ারদের ক্ষেত্রে এবং কিউরেটার এবং ফিজিও এবং ট্রেনার, এই সবগুলো জিনিস এই অল্প সময়ের মধ্যে একটা গতিপথ করে দেওয়া হয়েছে, যে গতিপথে এখন এটার জন্য থাকা। আসলে বেগম খালেদা জিয়ার ভূমিকা তো অনস্বীকার্য, যেহেতু তার বাবা মার ফুটবলে আমরা দুর্ভাগ্য যে ফুটবল ক্রিকেটে কোকোর মতন মানে লোক পেয়েছিলেন বলে অনেক কিছু করতে পেরেছিলেন। ফুটবলে আমরা দুর্ভাগ্য, আমরা এরকম একটা লোক পাইনি, যে আমরা এরকম লোক আশা করছি, আমরা তারেক রহমানকে আশা করছি যে আমরা ফুটবলে হাত ধরবেন। আমি মনে করি ফুটবলকে আবার এগিয়ে নিয়ে যাবে। দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা চলেই গেল, মানে এই আলাপ শেষই হবে না আমরা জানি। মানে একটা খুব বেদনাবিধুর অবস্থায় আপনাদেরকে আসলে আমন্ত্রণ জানানো হয়েছিল স্মৃতিচারণ করার জন্য। ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়ার অবদান আমরা মানে বুঝতে পেরেছি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব এবং করুক, আমরা আশা করি এখান থেকে আমাদের ক্রীড়াঙ্গনে আপনারা যারা আছেন এবং ভবিষ্যতে যারা আসছেন ক্রীড়াঙ্গন পরিচালনা করার জন্য, তারা নিশ্চয়ই সঠিকভাবে হাঁটতে পারবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়ার কি কন্ট্রিবিউশন, আমরা ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডিকেডস, তার যে পার্টিসিপেশন সরকার প্রধান হিসেবে, সেটা জানার চেষ্টা করেছি। আপনারা সবাই মরহুমার প্রতি তার শ্রদ্ধা নিবেদন করবেন। সবাই ভালো থাকবেন।